গুপ্ত শক্তিকে ব্যবহার করছে পরাজিতরা। গণতন্ত্রে বাধা সৃষ্টিতে ফ্যাসিবাদ বিরোধী কেউ ঐক্যে জোর তারেক রহমানের। কোন দলের স্বার্থ বাস্তবায়ন সরকারের কাজ নয়। জামাতের আলোচনার প্রস্তাবে সাড়া নেই। কোন দলকে রেফারির ভূমিকায় চায় না বিএনপি। রাস্তায় নামলে সংঘর্ষের শঙ্কা খসরুর। ঐক্য না হলে সিদ্ধান্ত নেবে সরকার। পর্যাপ্ত উৎপাদনের পরও সংকটের অজুহাতে অস্থির পেঁয়াজের বাজার। 7 দিনে অসাধু ব্যবসায়ীরা হাতিয়ে নিয়েছে 173 কোটি টাকা। আমদানির অনুমতি না দেওয়ার পরামর্শ। এবং মোবাইল অপারেটরদের একচেটিয়া ব্যবসা দেওয়ার অভিযোগ। টেলিকম গাইডলাইনে দেশীয় উদ্যোক্তাদের স্বার্থ রক্ষা না হলে আদালতে যাওয়ার হুঁশিয়ারি ব্রডব্যান্ড সেবাদাতাদের। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি জিনাতারা যশোয়া। গণতান্ত্রিক উত্তরণ বাধাগ্রস্ত করতে ফ্যাসিবাদী সময়ের গুপ্ত শক্তির কৌশল ব্যবহার করছে 5 আগস্টের পরাজিতরা। নতুন দেশ গড়ার সুযোগ বিনষ্ট করছে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের কেউ। এ বিষয়ে সবাইকে সজাগ থাকার পাশাপাশি ঐক্য ধরে রাখার তাগিদ দিয়েছেন তারেক রহমান। কোন দলের স্বার্থ বাস্তবায়ন সরকারের কাজ নয় বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এদিকে ঐক্যের আলোচনা প্রস্তুত থাকলেও বিএনপি কোনো দলকে রেফারির ভূমিকায় চান না বলে জানিয়েছেন সালাউদ্দিন আহমদ। জুলাই জাতীয় সনদের সুপারিশ জমা হওয়ার পর থেকে সনদ বাস্তবায়ন, গণভোট ও সংসদ নির্বাচন আর নোট অফ ডিসেন্ট ইস্যুতে সরগরম রাজনীতির মাঠ। মাঝে অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার জন্য 1 সপ্তাহের সময় বেঁধে দেয়া নিয়ে শুরু হয় নতুন বিতর্ক। শনিবার বিকেলে হিন্দু প্রতিনিধি সম্মেলনে যোগ দিয়ে অন্তর্বর্তী সরকারকে তাদের কর্তব্যের কথা স্মরণ করিয়ে দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির নোট অফ ডিসেন্টের ব্যাখ্যাও দেন তিনি। জনগণের কাছে জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রধান কর্তব্য। অবশ্যই কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয় এবং এ কারণেই বিএনপি এই সরকারের প্রতি কোন রকম চাপ প্রয়োগ করার পরিবর্তে বরং ভিন্ন মতের জায়গাগুলোতে নোট অফ ডিসেন্ট এটাকেই বিএনপি ডিসেন্ট ওয়ে বলে মনে করে। ফ্যাসিবাদ আমলের গুপ্ত শক্তি আবারও একই কৌশলে গণতন্ত্র উত্তরণের পথকে বাধাগ্রস্ত করছে বলেও অভিযোগ করেন তারেক রহমান। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের রাজপথের আন্দোলনের সঙ্গী কারো কারো ভূমিকা বহু মানুষের অধিকার এবং সুযোগকে বিনষ্ট করার হয়তো একটি পরিস্থিতি তৈরি করছে। ফ্যাসিবাদ শাসন আমলে ফ্যাসিবাদের রোষানল থেকে বাঁচতে ফ্যাসিবাদ বিরোধীদের কেউ যে উপায় গুপ্ত কৌশল অবলম্বন করেছিল, পতিত পরাজিত ফ্যাসিবাদী অপশক্তিও বর্তমানে একইভাবে গুপ্ত কৌশল অবলম্বন করে দেশকে গণতন্ত্রের উত্তরণের পথকে বাধাগ্রস্ত করে তুলছে কিনা সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকার এবং ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক শক্তিগুলোর প্রতি বিশেষভাবে আহ্বান জানাতে চাই। এদিকে ছাত্রদল আয়োজিত বিপ্লব ও সংহতি দিবসের আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, সরকারের সীমারেখা নির্বাচন পর্যন্ত। তিনি বলেন, আলোচনার জন্য প্রস্তুত বিএনপি, তবে কোনো রাজনৈতিক দলকে রেফারির ভূমিকায় চান না তারা। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা কোনো নির্বাচিত সরকার নয়, এটা আপনারা যেন সবসময় ইয়াদ রাখেন। আপনাদের এইরকম কোনো এখতিয়ার নাই আমাদেরকে ডিকটেট করার যে 7 দিনের ভিতরে আপনারা সিদ্ধান্ত নেন, না হলে আমরা সিদ্ধান্ত নেব। প্রধান উপদেষ্টা যদি আমাদেরকে আহ্বান জানায় কোনো বিষয়ে আলোচনা করার জন্য, যে কোনো ইস্যুতে, আমরা সব সময় আলোচনায় আগ্রহী যাব। কিন্তু কোনো বিষয়ে আলোচনা করার জন্য কোনো রেফারির ভূমিকায় কোনো দলকে আপনারা আহ্বান জানাবেন ইনডাইরেক্টলি, সেটা বোধহয় সঠিক হচ্ছে না। এছাড়া নির্বাচন কমিশনকে ডিসেম্বরেই তফসিল ঘোষণার আহ্বান জানান সালাউদ্দিন আহমদ। আমরা মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা।
জনমত উপেক্ষা করে জোর করে দাবি আদায়ে কথায় কথায় রাস্তায় নামছে কিছু দল। বৃহত্তর দল মাঠে নামলে সংঘর্ষের আশঙ্কা রয়েছে বলে সতর্ক করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এদিকে জামায়াতের সংলাপের আহ্বানে বিএনপি সাড়া দেয়নি বলে জানিয়ে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেছেন, ফ্যাসিবাদী সংস্কৃতি থেকে উত্তরণ ঘটেনি। দলগুলো ঐক্যে পৌঁছাতে না পারলে অন্তর্বর্তী সরকার দ্রুতই সিদ্ধান্ত নেবে বলে জানান প্রেস সচিব। যে চাহিদা সেটাকে আমরা তুলে আনতে পারি না। জাতীয় নির্বাচন সামনে রেখে দলগুলোর নির্বাচন ইশতেহার প্রণয়নে প্রযুক্তির ব্যবহার শীর্ষক সেমিনার সকালে রাজধানীর একটি হোটেলে বেসরকারি সংস্থা ট্রেসের আয়োজনে অংশ নেন বিভিন্ন দল এবং সরকারের প্রতিনিধি। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, অধিকাংশ দল নির্বাচনের দিন গণভোটে একমত হলেও জামায়াত রাজপথে নেমে দাবি আদায়ে জবরদস্তি করছে। এদিকে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, প্রেশার নয়, জনমত গঠনের রাজপথে তারা। জামায়াতের সংলাপের আহ্বানে বিএনপি অস্বীকৃতি জানিয়েছে বলেও জানান তিনি। আমাদের যেটুকু বিরোধ আছে, আমরা কি মাঠের কোনো কর্মসূচি দিয়ে, আমরা কি চাপ প্রয়োগ করে, হুমকি দিয়ে, জবরদস্তি করে এগুলোকে আমরা সমাধান করতে পারবো? এটা নিশ্চয়ই কোনো পথ না। আলোচনা লাগবে, বোঝাপড়া লাগবে, সমঝোতা লাগবে। আমরা ডেমোক্রেটিক প্রসেসে আগাচ্ছি এবং আমরা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনটা করছি। আমরা জনমত তৈরি করার জন্য করছি, আমরা প্রেশার গরু হিসেবে কাজ করছি না। বিএনপির মহাসচিবকেও কিন্তু আমাদের পক্ষ থেকে নক করা হয়েছে, অবশ্য ওনারা রিপ্লাই দিয়েছেন জামাতের আহ্বানে সাড়া দিবেন না। বিগত রিজিম কিন্তু এই ধরনের একটা স্বরূপ সবসময় বাজাতো, অমুকের সাথে বসবো, অমুকের সাথে বসবো না। সেই কালচার থেকে আমরা বেরিয়ে আসতে পারি না। কিছু দলের মধ্যে স্বৈরাচারী মনোভাব এসেছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যারা কথায় কথায় রাস্তায় নামে তাদের মতো বৃহত্তর দল নামলে সংঘর্ষের শঙ্কা রয়েছে। কথায় কথায় আপনি রাস্তায় যাবেন, বৃহত্তর দল বাংলাদেশে যদি রাস্তায় নামে এগুলোর প্রতিবাদে, তখন তো সংঘর্ষ হবে না। আমাদের মধ্যে একটা কেন জানি স্বৈরাচারিতার একটা মনোভাব চলে আসছে। আপনি এখন মালিক নিজে হয়ে যাচ্ছেন কেন? মালিক তো জনগণ। দলগুলো ঐক্যে পৌঁছাতে না পারলে অন্তর্বর্তী সরকার দ্রুতই সিদ্ধান্ত নেবে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনে সরকার দিনরাত কাজ করছে বলেও জানান শফিকুল আলম। এখন যদি পলিটিক্যাল পার্টিগুলোর ডিসিশন না নিতে পারে, সেক্ষেত্রে ইন্টারিম গভর্নমেন্টের উপর যেই অর্পিত দায়িত্ব, সেই দায়িত্ব অনুসারে তারা তাদের একটা ডিসিশন নেবে। ইন্টারিম গভর্নমেন্ট ফুললি কমিটেড ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন করার জন্য। ইলেকশন হবে। অনুষ্ঠানে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহার প্রণয়নে নাগরিকদের মতামত নিতে দুটি অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্ম উন্মুক্ত করা হয়। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। আরপিও সংশোধনী নিয়ে ক্ষুব্ধ বিএনপি সহ বেশ কয়েকটি দল। নেতাদের অভিযোগ, অংশীদারদের সঙ্গে আলোচনা ছাড়াই জোটের প্রতীকে ভোট করার বিধান বাতিল করা হয়েছে। দ্রুত এই ধারার পুনর্বহাল চান তারা। তবে বিপরীত অবস্থানে জামায়াত, এনসিপি। ফারুক ভাই রবিনের রিপোর্ট। বাংলাদেশের নির্বাচনী ইতিহাসের দীর্ঘ সময় ধরেই জোটের প্রধান রাজনৈতিক দলের প্রতীকে শরিক দলের প্রার্থীদের ভোটে লড়ার রেওয়াজ রয়েছে। তবে সম্প্রতি গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও সংশোধন হওয়ায় এখন আর থাকছে না সে সুযোগ। ফলে নিজ দলের প্রতীকেই নির্বাচন করতে হবে প্রার্থীদের, যা চলমান রাজনীতিতে যুক্ত করেছে নতুন বিতর্ক। এ সংক্রান্ত সংশোধনী পাশ হওয়ার আগে আইন মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনে আনুষ্ঠানিক চিঠি দিয়ে আপত্তি জানিয়েছিল বিএনপি। তা আমলে না নিয়ে ৩রা নভেম্বর অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার। তবে গেজেট প্রকাশের পরও থেমে নেই দলগুলো। দলীয় প্রতীকের পাশাপাশি আগের মতো জোটের প্রতীকে ভোট করার সুযোগ ফেরাতে ইসির দ্বারস্থ হয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, 12 দলীয় জোট সহ কয়েকটি দল। এটা তো হঠাৎ করে দলগুলোর উপরে চাপিয়ে দেওয়াটা কিন্তু যৌক্তিক কোনো কথা না। আপনার দলগুলোর সঙ্গে তো আপনার তো আলোচনাই করেননি। বসবেন, কথা বলবেন, মতামত নেবেন। অতীতের একটা জায়গা থেকে হঠাৎ করে আপনি ডিপার্ট করছেন, ওনারা কাজটা ঠিক করেননি। আমাদের দলের অবস্থান তো হলো নিজস্ব প্রতীকে করা, কিন্তু একই সাথে আগামী নির্বাচনে আমরা বলেছি যে জনপ্রিয় অন্য কোনো প্রতীকে নির্বাচন করার বিধানটা আগের মতন থাকা দরকার। নির্বাচন কমিশন এটা অত্যন্ত স্বৈরতান্ত্রিক কায়দায় এই সিদ্ধান্তটা নিয়েছে। রাজনৈতিক দলগুলোর স্বাধীনতা থাকা উচিত যে তারা কোন প্রতীকে নির্বাচন করবে, জোটবদ্ধ প্রতীকে নির্বাচন করবে না নিজস্ব প্রতীকে নির্বাচন করবে। আপনারা আমাদের সাথে কোনো আলাপ আলোচনা না করার প্রেক্ষিতে সেটা রাজনৈতিক দলকে প্রতিপন্ন করা হয়েছে। আমরা দাবি করব নতুন যে অধ্যাদেশটা করেছে এটা বাতিল করার জন্য। একটা জোট কেন হয়?
জোট হয় নির্বাচনে জেতার জন্য, কৌশলগত একটি বিষয়। তো সেক্ষেত্রে কেউ যদি মনে করে না জোটের প্রতীক ইলেকশন করব, সেই অপশনটা রাখা দরকার ছিল। তো সরকার কোনো অপশন রাখে না। আমার কাছে মনে হয় কোনো দল মনে করে যে বিএনপির এই জাতীয় সরকারের যে উদ্যোগ, এই উদ্যোগকে কোনোভাবেই সফল হতে দেওয়া যাবে না। সেই জায়গা থেকে অনেকে চায়নি যে আসলে এইভাবে অপশনটা রাখা হোক। সমমনা দলগুলোর তৎপরতায় কি ফল আসতে পারে সেদিকে নজর রাখছে বিএনপি। আমরা হাল ছাড়ি নেই, এখন দেখি তারা কি করে। সবাইকে ইলেকশন কমিশনকে বলতে হবে যেটা এটা হয় না। আমরা যেটা চেয়েছিলাম সেটা তো বাংলাদেশের রাজনীতিতে নতুন কিছু না। অতীতের নির্বাচনগুলো সবাই কিন্তু এই মার্কেটিং করছে, এমনকি 18 সালের নির্বাচন জামাতও ধানের শীষ মার্কেটে নির্বাচন করেছে। তো সুতরাং এবার কিছু গোষ্ঠীকে পক্ষপাতিত্ব করার জন্যই এটা করা হয়েছে, তবে এটা ডেমোক্রেটিক প্রসেসে ঠিক না। তবে প্রতীক ইস্যুতে আরপিওতে নতুন করে ফের কোনো সংশোধনীর বিরোধিতা করছে জামায়াত। আমরা বলেছি যে সিদ্ধান্ত রদবদল না করা, কারণ সরকার যদি দলের চাপের মুখে যদি দলীয় ইন্টারেস্ট সার্ভ করার জন্য এত বড় একটা বিষয় সিদ্ধান্ত পরিবর্তন করে, তাহলে সরকার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে, গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন নিয়ে প্রশ্ন উঠবে। আজকে যদি একটা দলের দাবির মুখে একটা সিদ্ধান্ত চেঞ্জ করে, তাহলে আরেকটা দল আরও 3টা নিয়ে যাবে। প্রতীক সংক্রান্ত বিধানে এনসিপির অবস্থানও জামায়াতের মতোই। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। বৈষম্য বিরোধী আইন না করে সংস্কারের নামে অন্তর্বর্তী সরকার জাতির সময় নষ্ট করেছে বলে অভিযোগ করেছেন রাজনৈতিক দলের নেতারা। আর বৈষম্য বিরোধী আইনের প্রস্তাবনার সংজ্ঞাতেই বৈষম্য থাকার দাবি করে বৈষম্য বিরোধী না হলে সেই দলকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। বৈষম্য দূর করতে অন্তর্বর্তী সরকারের সময়েই এ সংক্রান্ত আইনের অধ্যাদেশ জারির দাবি নাগরিক সংলাপের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের। কার্যকর বৈষম্য বিরোধী আইন প্রবর্তন শীর্ষক নাগরিক সংলাপের আয়োজন। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই সংলাপে বৈষম্য রোধে আইন প্রণয়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন বক্তারা। অন্যান্য আলোচকবৃন্দ বৈষম্য বিরোধী আইনের বেশ কিছু অংশের সমালোচনা করে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা বলেন, প্রস্তাবনায় বৈষম্যের যে সংজ্ঞা দেয়া হয়েছে তা সমর্থনযোগ্য নয়, বরং এখানেও বৈষম্য করা হয়েছে। যে দল তার রাজনৈতিক কর্মসূচিতে নির্বাচনী ইস্তেহারে নারীর প্রতি বৈষম্যের জন্য ইফেক্টিভ কোনো কমিটমেন্ট না করবেন, পদক্ষেপ যারা না নেবেন, আমরা তাদেরকে ভোট দেব না। আপনি এখানে বৈষম্য বিরোধীর কথা বলতে যে এমন কিছু ক্যাটাগরাইজ করেছেন, আপনার আইনের মধ্যে নিজেরা বৈষম্য করছেন। সংলাপে রাজনৈতিক দলের প্রতিনিধিরা বলেন, ঐক্যমত কমিশন এবং সংস্কার কমিশন বৈষম্য বিরোধী আইন না করে সংস্কারের নাম দিয়ে জাতির সময় নষ্ট করছে। ঐক্যমত কমিশনের ফার্স্ট প্রায়োরিটি তারা এই আইনটা করবে, করা উচিত ছিল। আইনটা বৈষম্য বিরোধী কার্যকর কোনো আইন করে নাই, দেওয়ার পথে জাতির সময় নষ্ট করছে। এখন ল যদি শুধুমাত্র একটা থেকে আপনাকে প্রোটেক্ট করে, লেটস সে আপনার জেন্ডার আইডেন্টিটি থেকে প্রোটেক্ট করে, আপনি কিন্তু স্টিল উইল বি ডিসক্রিমিনেটেড। অন্তর্বর্তী সরকারের সময়ে বৈষম্য বিরোধী আইনের অধ্যাদেশ জারির আহ্বান জানান নাগরিক সংলাপের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সরকারের বাকি সময়ের ভিতরে একটি বৈষম্য বিরোধী আইনের খসড়া নিয়ে একটি অধ্যাদেশের পর্যায়ে নিয়ে যাওয়া, এটাকে বাস্তবায়ন করা, পরবর্তী সংসদে যাতে একটি প্রকৃত আইন হিসেবে গৃহীত হয়, তার জন্য সমস্ত রাজনৈতিক দলের ইস্তেহারের ভিতরে এটাকে অন্তর্ভুক্ত করা। এদিকে প্রস্তাবিত আইনের সংস্কার করে দ্রুত বাস্তবায়নের দাবি জানান নাগরিক সমাজের প্রতিনিধিরা। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। জামাতকে মুনাফিকের দল আখ্যা দিয়ে আগামী নির্বাচনে কওমি আলেমরা দলটির সঙ্গে থাকবে না বলে জানিয়েছে হেফাজত ইসলাম। একই সঙ্গে অন্য দলগুলোকেও জামাতের সঙ্গে জোট না করার আহ্বান হেফাজত আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর। সাধারণত রাজধানীর শাহবাগে কওমি মাদ্রাসার ইতিহাস, ঐতিহ্য ও অবদান শীর্ষক আলোচনা সভা। এতে অংশ নেন হেফাজত ইসলামের নেতারা। এজন্য ইসলামী আকীদার বক্তারা বলেন, আগামী নির্বাচনে কওমি আলেমরা জামাতের পক্ষে থাকবে না। দলটি ক্ষমতায় আসলে কওমি মাদ্রাসার আলেমদের সবচেয়ে বেশি ক্ষতি করবে। জামাত ইসলামের জন্মটাই মুনাফিকি দিন। যাদের জন্মটা মুনাফিকদের দিয়ে, তাদের সাথে যারা ঐক্যের স্বপ্ন দেখে, আমাদেরও সন্দেহ হয় তাদেরও মুনাফিকি চরিত্র আছে কিনা। জামাত বাংলাদেশে আছে যারা ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, তারা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, সবচেয়ে বেশি আঘাত আসবে এই কওমি মাদ্রাসার উপরে। আবুল আল্লাহ মওদুদের ইসলাম মদিনার ইসলাম নয়। এই জন্য বলবো, ধোঁকাবাজি জীবনে করছো আর সামনে করো না।
আর করতে গেল এই মাটিতে তোমাদের ঠাঁই নাই। হেফাজত আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী বলেন, জামাত মওদুদের ইসলাম অনুসরণ করে, মদিনার ইসলাম নয়। তাদের সঙ্গে কোনো ঐক্য হবে না। এটা মওদুদের ইসলাম, এটা আমাদের ইসলাম না। এটা হলো মদিনা রহমতুল্লাহের কথা। हमारे इस्लाम मदीना का इस्लाम है और मौदूदी का इस्लाम है, जमात इस्लाम के इस्लाम है। इसलिए कादिर की जितना नुकसान नहीं हो रहा दीन का, जमात इस्लाम से इससे बहुत ज़्यादा नुकसान हो रहा। সভায় প্রাথমিক বিদ্যালয়ে নাচ গানের পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার আহ্বান জানান হেফাজত মহাসচিব সাজিদুর রহমান। ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া ছাড়া কোনো মুসলিম উম্মার সিলেবাস পূর্ণাঙ্গ হতে পারে না। আগামী 15 নভেম্বর কাদিয়ানীদের বিরুদ্ধে শাহবাগে মহাসমাবেশের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। ডিসেম্বরের প্রথম সপ্তাহে দেশে ফিরছেন তারেক রহমান। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার 1 থেকে 2 দিনের মধ্যে ঢাকায় আসছেন তিনি। সময় সংবাদকে দেয়া একান্ত সাক্ষাৎকারে বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহি আকবর এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দেশের বর্তমান পরিস্থিতি ও ভূরাজনৈতিক কারণে তার নিরাপত্তা নিশ্চিতে বিশেষ নিরাপত্তা ফোর্সের জন্য সরকারের কাছে আবেদন জানানো হবে। আহমেদ সালেহিনের রিপোর্ট। দীর্ঘ প্রবাস জীবন শেষে ঢাকায় ফিরে তারেক রহমান থাকবেন মায়ের বাড়ির পাশেই। প্রস্তুত হচ্ছে 196 নম্বরের বাড়িটি। গুলশান এভিনিউয়ের এই বাসাটির ভেতরে চলছে সংস্কার কাজ। বাইরে করা হয়েছে নতুন রং। নিরাপত্তায় কাঁটাতারের বেষ্টনী আছে সীমানা প্রাচীরে। অন্যদিকে গুলশান 2-এর 86 নম্বর রোডের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। তারেক রহমান তিনি দেশে ফিরলে এই কার্যালয়ে তিনি অফিস করবেন এবং তিনি তার রাজনৈতিক কার্যক্রমগুলি চালাবেন এই অফিসে ঘিরেই। কার্যালয়, বাসা সবই প্রস্তুত হচ্ছে। তবে কবে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এ নিয়ে জানতে চাওয়া হয় চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহি আকবরের কাছে। ওনার সাথে আমার সর্বশেষ যখন কথা হয়েছে উনি বলেছিলেন যে আমি দেশে আসার আগে আপনাকে 1 মাস সময় দেব আমার আসার দিনটা। ওনার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কিছু ব্যবস্থা গ্রহণ করতে হবে। নির্দ্বিধায় বলতে পারি উনি ইলেকশন শিডিউলের ডিক্লারেশন ইন এ ডে অর টু উইল কাম, ডেফিনেটলি ডিসেম্বর ফার্স্ট উইকের মধ্যে আসবেন ইনশাআল্লাহ। ভূ রাজনৈতিক কারণ ও দেশের বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তাহীনতার প্রশ্ন আছে তারেক রহমানের, এমনটা জানিয়ে ফজলে এলাহি আকবর বলেন, তার নিরাপত্তায় সরকারের বিশেষ সিকিউরিটি ফোর্স আশা করছেন তারা। বর্তমান পরিস্থিতিতে ওনার জন্য বুলেট প্রুফ গাড়ি ইজ আ মাস্ট। তারেক রহমান কিন্তু এক ব্যক্তি নন, উনি এখন শুধু বিএনপির লোক না। ওনার কিছু যদি ঘটে যায় একটা দেশে এমন একটা পরিস্থিতি হবে যে যেই আমরা স্থিতিশীলতা এবং ভবিষ্যতে একটা ইলেকশন সবই কিন্তু বানচাল হবে। ওনাকে একদিকে জনগণের সাথে মিশতে হবে, সেই সুযোগ করতে হবে, আরেকদিকে ওনার নিরাপত্তাও দেখতে হবে এবং এটা কিন্তু হাইলি প্রফেশনাল একটা ব্যাপার। সরকারের যে স্পেশাল সিকিউরিটি ফোর্স আছে ভিভিআইপি প্রোটেকশন, তারা অথবা সেনাবাহিনী এই দায়িত্ব নিতে পারে। ইতিহাসে এরকম অনেক ঘটনা আছে, এরকম ক্রিটিক্যাল টাইমে কিন্তু টার্গেট হয়ে যেতে পারে। এইদিকে আমাদের সর্বোচ্চ নজর রাখা আমাদের সকলেরই প্রয়োজন। গত মাসেই বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নিরাপত্তার জন্য 2টি বুলেট প্রুফ গাড়ি কিনতে বিএনপিকে অনুমোদন দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অস্ত্রের লাইসেন্সও শিগগিরই হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। চাহিদার বিপরীতে উদ্বৃত্ত উৎপাদন রয়েছে স্বাভাবিক সরবরাহ, তবুও সংকটের অজুহাতে অস্থির পেঁয়াজের বাজার। চলতি মাসের 7 দিনে কেজিতে 40 টাকা বাড়িয়ে বাজার থেকে অসাধু ব্যবসায়ীরা হাতিয়ে নিয়েছে 173 কোটি টাকারও বেশি। এদিকে দামের চাপে অসহায় ভোক্তা। আবাদ ও ফলন বাড়ায় অভ্যন্তরীণ উৎপাদনেই চাহিদা পূরণ সম্ভব। তাই কৃত্রিম সংকটের চাপের মুখে আমদানির অনুমতি না দেওয়ার পরামর্শ কৃষিবিদদের। ফরহাদুর রহমানের রিপোর্ট। আগস্ট ও সেপ্টেম্বর 2 মাস খুচরা বাজারে মান ও জাত ভেদে প্রতি কেজি দেশি পেঁয়াজের দাম ছিল 80 থেকে 85 টাকা। পুরো অক্টোবর জুড়ে ছিল 80 টাকা। হঠাৎ করে 1 নভেম্বর 1 লাফে 25 টাকা বেড়ে 105 টাকায় পৌঁছে যায়। এরপর 4 নভেম্বর 110 ও 5 নভেম্বর তা থেকে 120 টাকায়, অর্থাৎ 5 দিনে কেজিতে বাড়ে 40 টাকা। কিন্তু কারণ কি? পুরোটাই আমাদের দেশি মালে চলছে, এখন দেশি মালও একটু শর্ট হয়ে গেছে। ব্যবসায়ীরা এমন দাবি করলেও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, গত অর্থ বছরে বেড়েছে পেঁয়াজের চাষ ও উৎপাদন। এখনও চাহিদার বিপরীতে রয়েছে যথেষ্ট মজুত। গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদকে আমরা সম্প্রসারণের চেষ্টা করেছি, সেটা আমরা
ইতিমধ্যে বাজারে আসা শুরু করেছে। উৎপাদন ও সরবরাহ নিয়ে কৃষি সম্প্রসারণের দাবির মিল পাওয়া যায় বাজার বিশ্লেষণেও, কেননা গেল অক্টোবরেও সর্বোচ্চ দাম ছিল ৮০ টাকা, অথচ এর আগে ২০২৩ ও ২০২৪ সালে জুন মাসেই ১ কেজি পেঁয়াজের দাম ছাড়ায় ৮৫ টাকা, যা বেড়ে অক্টোবরে পৌঁছায় ১১৫ টাকায়। ফলে এবার নভেম্বরের এই আকস্মিক দামের পেছনে কারসাজি দেখছেন ভোক্তারা। সাধারণ মানুষের জন্য এটা বিরাট একটা ভোগান্তি, কারণ ৪০ টাকা পেঁয়াজের কেজিতে বেড়ে গেছে। হয়তো বা মনে হচ্ছে যে সিন্ডিকেট ঢুকে গেছে আবার আগের মতো। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার মতে দেশের দৈনিক পেঁয়াজের চাহিদা ৭,৭১৫ মেট্রিক টন। সে হিসেবে নভেম্বরের ৭ দিনে কেজিতে ৪০ টাকা পর্যন্ত বাড়তি ধরলেও বাজার থেকে অসাধু ব্যবসায়ীরা তুলে নিয়েছেন ১৭৩ কোটি টাকারও বেশি। কৃষিবিদরা বলছেন, মৌসুমের শেষ দিকে সরবরাহ কমা স্বাভাবিক হলেও অভ্যন্তরীণ উৎপাদনের চাহিদা পূরণ সম্ভব। অনেকগুলো কোম্পানি চাইছে আমরা আমদানি করি বিদেশ থেকে, এটা করতে দেওয়া উচিত না, কারণ এইটুকু হিট, এইটুকু স্ট্রেস তাকে সহ্য করতে হবে। ২০২৪-২৫ অর্থ বছরে সারা দেশে ২,৯৩,৪৩১ হেক্টর জমিতে পেঁয়াজ চাষ হয়েছে। উৎপাদন ৪.৪৫ লাখ মেট্রিক টন। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। নতুন টেলিকম গাইডলাইনে দেশীয় উদ্যোক্তাদের স্বার্থ রক্ষা না হলে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন। রাজধানীতে এক অনুষ্ঠানে টেলিকম ব্যবসা একচেটিয়াভাবে মোবাইল অপারেটরদের হাতে তুলে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন দেশীয় উদ্যোক্তারা। অংশীজনদের নানা আপত্তির মধ্যেই গেল ২২ সেপ্টেম্বর জারি হয়েছে নতুন টেলিকম পলিসি, যার আওতায় সেবাদাতাদের জন্য আইসিএসপি, এনআইসিএসপি, সিএমএসপি ও এফটিএসপি এই 4টি গাইডলাইন তৈরি করছে সরকার। শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে এসব গাইডলাইনের নানা ধারা নিয়ে আপত্তি তোলেন দেশীয় উদ্যোক্তারা। তাদের অভিযোগ, নতুন গাইডলাইনে মোবাইল অপারেটররা তারবিহীন ওয়াইফাই সেবা এবং ভবনে ফাইবার কানেক্টিভিটি দেওয়ার সুযোগ পাচ্ছে। ৬৫% বিদেশি মালিকানার টেলিকম প্রতিষ্ঠান ট্রান্সমিশন নেটওয়ার্ক স্থাপনে বিনিয়োগের সুযোগ পাবে। দেশীয় আইএসপি প্রতিষ্ঠানকে ৫.৫% রাজস্ব ভাগাভাগি করতে হবে সরকারের সঙ্গে। সাবমেরিন কেবল ও আইটিসি থেকে ব্যান্ডউইথ কিনতে বিভিন্ন ফি ও কর বাবদ ৩% খরচ বেড়ে দাঁড়াচ্ছে ১৭%। পরিষ্কার বললেই হয়, আমরা পুরো ইন্ডাস্ট্রি চাই যে বিদেশি ইনভেস্টমেন্ট আসুক, তারাই এই দেশের দিকে ব্যবসা করুক, তাহলে আমরা এখন থেকে বন্ধ হয়ে যাই। যদি আমাদের পক্ষে না আসে, সকলকেই অনুরোধ করব যে আইনের আশ্রয়ই নেন, এটা আইনেই মোকাবেলা করা হোক। সরকারের অনুমতি না পাওয়ায় বেসরকারি খাতের সাবমেরিন কেবলের কাজ আটকে থাকায় ক্ষোভ প্রকাশ করেন আইএসপিএবির সভাপতি। প্রাইভেট সেক্টরে সাবমেরিন কেবল আসলে আপনারা যেটা 50 MBPS 20 MBPS এর প্যাকেজ ইউজ করেন, 100, 200, 500, 1 জিবির প্যাকেজ পাবেন সমমূল্যে। অনুষ্ঠানে টেলিকম খাতের আইজিডব্লিউ, আইসিএক্স, আইটিসি, এনটিটিএন ও আইএসপিএবির নেতারা উপস্থিত ছিলেন। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর পণ্যের মেধাস্বত্ব ব্যবহার নিয়ে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে বাংলাদেশ। শনিবার রাজধানীর এফবিসিসিআই ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টারে আয়োজিত এক আলোচনা সভায় কথা জানান বক্তারা। তারা বলেন, বর্তমানে অনেক পণ্য উৎপাদনে মেধাস্বত্বের বিধিনিষেধ না থাকলেও উন্নয়নশীল দেশে উত্তরণের পর আর সেই সুযোগ থাকবে না। এতে কিছু পণ্যের দাম বেড়ে যেতে পারে, বিশেষ করে প্রভাব পড়বে ঔষধ শিল্পে। এছাড়া এসএমই খাতের কিছু পণ্যের উৎপাদনও বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছেন তারা। এজন্য নিজস্ব দক্ষতায় নতুন ব্র্যান্ড তৈরির পরামর্শ দেন আলোচকরা। রাজশাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, সারা দেশে শতাধিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আছে। এখানে যারা কাজ করেন তারা কর্মসংস্থানের জন্য দেশে বিদেশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। মেয়েদের যে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র রাজশাহীতে অবস্থিত, সেটি বাংলাদেশের মধ্যে অন্যতম। এর আগে তিনি প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং প্রশিক্ষণার্থীদের সঙ্গে কথা বলেন। ওইগুলি ব্যাপার নিয়ে কথা বলতে আমি এখানে আসিনি। আমি এখানে আসছি টিটিসি দেখতে। টিটিসিগুলোতে যারা কাজ করেন তারা আপনার দেশে বিদেশে কর্মসংস্থানের জন্য বিরাট ভূমিকা রাখছে। আমি আজকে রাজশাহী টিটিসি দেখলাম। মেয়েদের যে টিটিসিটা আছে, আমার কাছে মনে হচ্ছে এটা বাংলাদেশে ওয়ান অফ দ্য বেস্ট একটা ইনস্টিটিউশন, ট্রেনিং ইনস্টিটিউশন।
2 দিনের সফরে নিজ জেলা পাবনায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শনিবার সকালে হেলিকপ্টারে করে ঢাকা থেকে পাবনা পৌঁছান তিনি। সেখানে জেলা প্রশাসক ও পুলিশ সুপার তাকে স্বাগত জানান। পরে সার্কিট হাউসে দেয়া হয় গার্ড অব অনার। বেলা 11টার দিকে সদরের আরিফপুরে মা বাবার কবর জিয়ারত করেন রাষ্ট্রপতি। এরপর যান কালাচাঁদপাড়ার নিজ বাড়িতে। সেখানে আত্মীয় স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও নিবিড় সময় কাটাবেন। রাত যাপন করবেন সার্কিট হাউসে। রোববার বঙ্গভবনের উদ্দেশ্যে যাত্রা করবেন রাষ্ট্রপতি। এই সফরকে ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা। জুলাই সনদ বাস্তবায়নে বাধা এলে তরুণরা তা রুখে দেবে বলে মন্তব্য করেছেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। সনদের আইনি ভিত্তি দেওয়ার পরই নির্বাচন হতে হবে বলে জানান সংগঠনটির যুগ্ম আহ্বায়ক ডক্টর তাসনুভা জাবিন। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনায় এনসিপি নেতারা একথা বলেন। বক্তারা বলেন, বাংলাদেশের যে কোনো জাতীয় ইস্যুতে বারবার নারীর কণ্ঠ বাদ পড়ছে। জুলাই সনদ প্রণয়নের প্রক্রিয়ায় নারীদের মতামত উপেক্ষা করা হয়েছে অভিযোগ তুলে তারা বলেন, যা ভবিষ্যৎ রাজনীতিতে নারী অংশগ্রহণের পথ আরও সংকুচিত করবে। বাংলাদেশের রাজনৈতিক যে বলয়, এই বলয়টা আসলে তার কাছেই তার ক্ষমতা রাখতে চায় এবং তারা চায় না এমন কোন শক্তি মাঠে বা কমিশনে বা সংসদে আসুক যেই শক্তিটা আনপ্রেডিক্টেবল। আমরা প্রত্যেকটা কমিশনের সাথে বসেছি যে ওনারা আমাদের কথা শুনেছে, আমরা ওনাদের কথাও শুনেছি। একটি কমিশন আমাদেরকে সময় দেয়নি, সেটা হলো সংবিধান কমিশন। আপনারা নিজেরা রাজনৈতিক বার্গেনিং এর টুল হিসেবে একটা জাতীয় সনদকে ব্যবহার করছেন, এটা কিন্তু আমরা হতে দিব না। সহকারী প্রকৌশলী পদে সরাসরি পরীক্ষার মাধ্যমে নিয়োগ সহ 3 দাবি তুলেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষার্থীরা। শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে এক সমাবেশ থেকে এই দাবি তুলেন তারা। শিক্ষার্থীরা জানান, 3 দাবির বিষয়ে 7 নভেম্বরের মধ্যে কমিটির সুপারিশ দেওয়ার কথা থাকলেও তা করা হয়নি। কোটা নির্ভর অদক্ষদের নিয়োগ দিয়ে দেশের ইঞ্জিনিয়ারিং খাত ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার অভিযোগ তাদের। বারবার আশ্বাসের মধ্যে আটকে রাখা হচ্ছে দাবি করে শিক্ষার্থীরা বলেন, যা প্রতারণার শামিল। দাবি পূরণ না হলে দেশের ইঞ্জিনিয়ারিং কলেজ ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা বন্ধ করে দেওয়ারও হুঁশিয়ারি দেন তারা। কোটা নির্ভর একটি গোষ্ঠী টেকনিক্যাল খাতের গুরুত্বপূর্ণ পদগুলো দখল করে রেখেছে এবং অযোগ্য ব্যক্তিদের প্রকৌশলী পদে বসিয়ে দেশের অবকাঠামো ও জনগণের নিরাপত্তাকে মারাত্মক ঝুঁকির মধ্যে ঠেলে দিয়েছে। কোটার মাধ্যমে কোনো পদোন্নতি নয়, এমনকি অন্য নামে সমমান পদ তৈরি করেও পদোন্নতি দেওয়া যাবে না। আমাদের দাবি দাবাগুলো মেনে নেওয়া না হয় তাহলে আমরা সারা দেশে যত ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আছে এবং কলেজ আছে সমস্ত বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন পরীক্ষা বন্ধের ঘোষণা দিয়ে দেবো ইনশাআল্লাহ। প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত ও শরীর চর্চার শিক্ষক নিয়োগ বাতিলের প্রতিবাদে মানববন্ধন করেছে ছায়ানট। সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, মানবিক সমাজ বিনির্মাণে প্রাথমিকে সঙ্গীত ও শরীর চর্চার শিক্ষক নিয়োগের প্রয়োজন রয়েছে। পাশাপাশি এই সিদ্ধান্তের ফলে সঙ্গীতের শিক্ষার্থীরা কর্মসংস্থান বঞ্চিত হবেন। প্রাথমিকে সঙ্গীত ও শরীরচর্চার শিক্ষক নিয়োগের বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে শনিবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে মানববন্ধনের আয়োজন করে ছায়ানট। এতে অংশ নেন প্রতিষ্ঠানটির শিক্ষক শিক্ষার্থীরা। কর্মসূচিতে জাতীয় সঙ্গীত সহ বিভিন্ন গান গেয়ে প্রতিবাদ জানান তারা। মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষক শিক্ষার্থীরা বলছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সঙ্গীত বিষয়ে পড়াশোনা করছেন হাজার হাজার শিক্ষার্থী। সরকারের সিদ্ধান্তে কর্মসংস্থান থেকে বঞ্চিত হবেন তারা। এতগুলো বিশ্ববিদ্যালয়ে সঙ্গীত পড়ানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, এত ছেলে মেয়ে এবং বাইরে ভারতবর্ষে এত ছেলে মেয়ে পড়াশোনা করছে। এদের কর্মসংস্থান কোথায় হবে? কোথায় আমরা কাজ করব? কর্মসংস্থানগত জায়গা থেকে ওইটা তো একটা বাধা থাকছেই। আমরা যারা সঙ্গীত শিখছি তাদের কর্মসংস্থান কি
হবে সেটা একটা ব্যাহত হচ্ছে, কিন্তু তারপরেও আমি বলবো সঙ্গীতটা হচ্ছে সৃজনশীলতা বিকাশের একমাত্র অন্যতম মাধ্যম। এটা গবেষণায় দেখা গেছে যে শিশু সঙ্গীত চর্চা করে সেই শিশুর গণিতের ধারণা অনেক উঁচু মানের হয়, অনেক মানসম্মত পর্যায়ে যে পৌঁছায়। মানবিক সমাজ বিনির্মাণে প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত ও শরীরচর্চার শিক্ষকের প্রয়োজন আছে উল্লেখ করে সরকারকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান ছায়ানটের সভাপতি ডাক্তার সারোয়ার আলী। একটি মানবিক সমাজ, যে সমাজ উদার ও সহিষ্ণু, তেমন সমাজ গড়বার জন্য সঙ্গীত চর্চা এবং শারীরিক শরীরচর্চা খুব প্রয়োজন। আমার ছায়ানটের পক্ষ থেকে সরকারকে এই সিদ্ধান্তটি পুনর্বিবেচনার জন্য অনুরোধ করছি। 28 আগস্ট প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগের সুযোগ রেখে প্রজ্ঞাপন জারি করে সরকার, কিন্তু পরে ধর্মভিত্তিক বিভিন্ন সংগঠনের বিরোধিতার মুখে সেই সিদ্ধান্ত পরিবর্তন হয়। বাতিল হয় প্রাথমিকে সঙ্গীত ও শরীরচর্চার শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত। মানিক মোহাম্মদ ওমর, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রের দীর্ঘ সরকারি অচলাবস্থা বা শাটডাউনের প্রভাবে আকাশপথে নেমেছে বড় বিপর্যয়। বাতিল হয়েছে 1000-এর বেশি ফ্লাইট আর শিডিউল বিপর্যয়ে 4000। এদিকে সিনেটে ফিলিবাস্টার বাতিলের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলমান অচলাবস্থা 38তম দিনে পৌঁছালেও সিনেটে এখনও রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের দ্বিমত চলছে। যুক্তরাষ্ট্রের সরকারি ব্যয় নিয়ে রাজনৈতিক অচলাবস্থা বা শাটডাউন 38তম দিনে পৌঁছেছে। এতে দেশটির বহু সরকারি কর্মী এখনও বেতনহীন অবস্থায় রয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ভুগছেন বিমান চলাচল নিয়ন্ত্রণকারী কর্মকর্তারা। কেউ ছুটি নিচ্ছেন, কেউ চাকরি ছেড়ে যাচ্ছেন। এতে দেশ জুড়ে ফ্লাইট বিলম্ব আর বাতিলের সংখ্যা বেড়েই যাচ্ছে। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন FAA জানিয়েছে অভ্যন্তরীণ ফ্লাইট 4% কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা আগামী সপ্তাহে 10% বেড়ে দাঁড়াবে। এতে প্রতিদিন প্রায় 4000 ফ্লাইট বাতিল বা বিলম্বিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে ডেল্টা, ইউনাইটেড সহ বড় এয়ারলাইন্সগুলো জানিয়েছে বাতিল হওয়া টিকিটের পুরো টাকা যাত্রীরা ফেরত পাবেন। এমন পরিস্থিতিতে থ্যাঙ্কসগিভিং সামনে রেখে যাত্রীরা পড়েছেন বিপাকে। পরিবহন মন্ত্রী শন ডাফি সতর্ক করেছেন অচলাবস্থা চলতে থাকলে ফ্লাইট বাতিলের হার 20% পর্যন্ত পৌঁছাতে পারে। এমনকি শাটডাউন শেষ হলেও এর প্রভাব কিছুদিন স্থায়ী হতে পারে বলে জানান তিনি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও রিপাবলিকানদের সিনেটে ফিলিবাস্টার বাতিলের আহ্বান জানিয়েছেন। এর মাধ্যমে সিনেটে 60 ভোটের বদলে 51 ভোটে বিল পাশের সুযোগ তৈরি হবে। অন্যদিকে সিনেট নেতা জন থুন জানান শাটডাউন দ্রুত শেষের আহ্বান জানালেও ডেমোক্রেট স্বাস্থ্য নিয়ে নিশ্চয়তা ছাড়া আলোচনায় রাজি নয়। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। সিলেটের প্রতি বৈষম্য দূরীকরণ এবং ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গভাবে চালুর দাবিতে যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী সিলেটিদের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার পূর্ব লন্ডনের ইউডেনহাম সেন্টারে ক্যাম্পেইন কমিটি UK ফর ফুললি ফাংশনাল ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্যোগে অনুষ্ঠিত হয় সভাটি। এ সময় বক্তারা অভিযোগ করেন 23 বছর আগে ওসমানী বিমানবন্দরকে আন্তর্জাতিক ঘোষণা দেওয়া হলেও এখনও বিদেশি কোনো এয়ারলাইন্সকে ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়া হয়নি। তারা সতর্ক করে বলেন দাবি না মানা হলে যুক্তরাজ্য থেকে 2 সপ্তাহের জন্য রেমিটেন্স বন্ধ এবং বাংলাদেশ বিমান বয়কট সহ দেশব্যাপী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। ইতালিতে কাজ করতে গেলে ভাষা শেখা বাধ্যতামূলক হওয়া উচিত বলে মত দেশটির কৃষি ও প্রবাসী মহলের। শ্রমিকদের ভাষা ও যোগ্যতার ঘাটতি এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন স্থানীয় কৃষি নেতারা। আগামী 3 বছরের জন্য প্রায় 5 লাখ বিদেশি শ্রমিক নেয়ার ঘোষণা দিয়েছে ইতালি। 2026 সাল থেকে ধাপে ধাপে প্রতি বছর শ্রমিকদের প্রবেশের অনুমতি দেওয়া হবে। বিশেষ করে কৃষি খাতের মৌসুমী কর্মীর চাহিদা মেটাতে কোটা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। তবে ইতালির কৃষক সংস্থার প্রেসিডেন্টের মতে শুধু সংখ্যা বাড়ানো নয়, প্রয়োজন যোগ্য ও ভাষা জ্ঞান সম্পন্ন শ্রমিক। তার দাবি ভাষার সীমাবদ্ধতা ও পেশাগত প্রশিক্ষণের ঘাটতি কাজের মান ও নিরাপত্তা দুটোকেই প্রভাবিত করছে। তাই বাংলাদেশ, পাকিস্তান, ভারত ও উত্তর আফ্রিকার শ্রমিকদের ইতালিতে আসার আগে ভাষা শেখা বাধ্যতামূলক করা দরকার বলে মত দেন তিনি।
বিদেশি শ্রমিকদের কাছে ইতালিয়ান ভাষা শেখা শুধু কথা বলার জন্য নয়, বরং চুক্তিপত্র, বেতন, কাজের শর্তাবলী এবং আইনগত বিষয়গুলো নিজে বুঝে নেওয়ার জন্য অত্যন্ত জরুরি বলে মনে করছেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। ভাষাটা শেখাটাই জরুরি না, জরুরি হচ্ছে আপনি যখন ইতালিতে আসবেন, এখানে কাজ করবেন, আপনাকে যাতে মালিক আপনাকে ঠকাতে না পারে, আপনার যে কোনো কাজের জন্য আপনি যাতে বিপদে না পড়েন, ততটুকু শেখা অতি জরুরি। ভাষা শেখার মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা মালিকের সাথে কথা বলার, কোনো ভুল ত্রুটি যদি থাকে, আপনাদের কাগজপাতিতে কোনো সমস্যা থাকলে উকিলের সাথে, মালিকের সাথে, সবার সাথে কথা বলা যাবে। অন্যদিকে শ্রমিকদের দাবি, প্রথমে ন্যায্য মজুরি, মানবিক আবাসন ও শোষণমুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করা হোক। তাদের মতে মৌলিক অধিকার সুরক্ষিত না হলে কোটার সম্প্রসারণ তেমন ফল দেবে না। এছাড়াও ক্ষুদ্র ও বৃহৎ উভয় প্রতিষ্ঠানের জন্যই কাজ পেতে আমলাতান্ত্রিক জটিলতা একটি বড় বাধা। এজন্য ভাউচার বা কাজের কুপন পদ্ধতি পুনরায় চালুর আহ্বান জানিয়েছেন কৃষক সংস্থার প্রেসিডেন্ট। তার মতে এই পদ্ধতি শ্রমবাজারে নমনীয়তা আনবে, আমলাতান্ত্রিক চাপ কমাবে এবং কর বীমা প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করবে। সময় সংবাদ, ইতালি। খেলার খবর, বাংলাদেশ আয়ারল্যান্ড টেস্ট সিরিজ প্রসঙ্গ। প্রস্তুতি শুরু করল নাজমুল হোসেন শান্তর দল। প্রায় 4.5 মাস বিরতি কাটিয়ে লাল বলে মানিয়ে নিতে সিলেটে চলে লম্বা সময়ের অনুশীলন। তবে ক্রিকেটার ছাপিয়ে এদিন ক্যামেরার লেন্সের মূল আগ্রহটা ছিল মোহাম্মদ আশরাফুলকে ঘিরে। এক যুগ পর লাল সবুজ জার্সি গায়ে জড়ালেন সাবেক অধিনায়ক। তিনি ছাড়াও এদিন নতুন যাত্রা শুরু করলেন আব্দুর রাজ্জাক। ওই কান্নার পরে আর গায়ে জড়ানো হয়নি দেশের জার্সি। দীর্ঘ 12 বছরের অপেক্ষা শেষে নতুন দিনে নতুন পরিচয়ে দেশের ক্রিকেটের প্রথম স্টার বয়। সিলেটে পার করা এই দিনটা তাই নিশ্চিতভাবেই আজীবন মনে থাকবে আশরাফুলের। এমন একটা দিনের জন্যই হয়তো রাতের পর রাত পার করেছেন অনুশোচনা, হতাশা আর দীর্ঘশ্বাসে। স্পেশালিস্ট ব্যাটিং কোচ আপাতত অ্যাশের নতুন পরিচয়। সিলেটে এই পরিচয়ে ভিন্ন রকম অভিষেক করলেন সাবেক অধিনায়ক। এই ভেন্যুতে জাতীয় দলের ক্রিকেটার কিংবা কোচ হিসেবে এটাই তার প্রথম অ্যাসাইনমেন্ট। আয়ারল্যান্ড টেস্ট দিয়ে তার কাছে দায়িত্বের ব্যাটন পাস করবেন আরেক লোকাল কোচ মোহাম্মদ সালাউদ্দিন। অ্যাশের সঙ্গে সম্পর্কের দূরত্ব নিয়ে যে গুঞ্জন তা টের পাওয়া যায়নি প্রথম দিনের অনুশীলনে। অ্যাশের মতো টাইগার ক্যাম্পে নতুন যাত্রা শুরু করলেন আব্দুর রাজ্জাকও। ক্রিকেটার, নির্বাচক, পরিচালকের পর টিম ডিরেক্টরের রোল। ক্রিকেটটা ছেড়েছেন ঠিকই, ভুলতে পারেননি। এদিনও নেটে হাত ঘোরান সাবেক স্পিনার আশরাফুল। রাজ্জাক ছাড়াও আয়ারল্যান্ড সিরিজটা গুরুত্বপূর্ণ মুশফিকুর রহিমের জন্য। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০তম টেস্টের অপেক্ষা। সিলেটে ৯৯তম সেঞ্চুরির মঞ্চটা হোম অফ ক্রিকেটে। সাম্প্রতিক ব্যাট প্যাচ ভুলে মুশিও চাইবেন সিরিজটা ব্যাট হাতে স্পেশাল করতে। প্রায় 4.5 মাস পর টেস্ট ক্রিকেটে ফিরবে বাংলাদেশ দল। ঘরের মাঠ হিসেবে অপেক্ষাটা আরও দীর্ঘ। আর সবশেষ সিরিজ জয়ের বয়স পেরিয়েছে 1 বছর 1 মাস। মাঝে অধিনায়কত্ব নিয়ে নানান নাটকীয়তার পর আবারও ক্যাপ্টেন্সির ভূমিকায় নাজমুল হোসেন শান্ত। এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে এই ফরম্যাটে একটাই ম্যাচ খেলেছে বাংলাদেশ। 2023 সালের এপ্রিলে হওয়া ম্যাচে সহজ জয় পায় টাইগার্স। এবার 2 ম্যাচের সিরিজ। সাম্প্রতিক ব্যর্থতা ভুলতে তাই দাপুটে পারফরমেন্সের বিকল্প নেই। 11ই নভেম্বর শুরু 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। সাব্বির মিথুন, সময় সংবাদ। শুধু জাহানারা নয়, আমার ক্যারিয়ারটাও ধ্বংস করে দিয়েছে মঞ্জুরুল ইসলাম। ধারাবাহিক পারফর্ম করার পরও তিনি দলে সুযোগ দিতেন না, এমন মন্তব্য করেছেন নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রুমানা আহমেদ। আর জাহানারার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা দেশের ইতিহাসের স্মরণকালের সবচেয়ে লজ্জাজনক অধ্যায় হয়ে থাকবে বলে মনে করেন তিনি। এছাড়া নিগার সুলতানার প্রতিও অনেক ক্ষোভ তার। অধিনায়ক দলের জুনিয়রদের মানসিক টর্চার করতেন বলে অভিযোগ রুমানার। সবচেয়ে খারাপ সময় পার করছে দেশের নারী ক্রিকেট। না, সেটা 22 গজের খেলা নয়, সেটা মাঠের বাইরের নেতিবাচক আলোচনা নিয়ে, যেখানে জাহানারার পর আগুনে ঘি ঢেলেছেন রুমানা আহমেদ। এবার কথা বলবো তার সঙ্গে।
রুমানাপা, বাংলাদেশ ক্রিকেটের মনে হয় সবচেয়ে একটি কালো অধ্যায় হয়ে গেল বাংলাদেশ ক্রিকেটের জাহানারার অভিযোগের পর। আপনিও এটা নিয়ে কথা বলেছেন, আসলে এটা কতটা হতাশাজনক এবং কতটা লজ্জাজনক দেশের ক্রিকেটের জন্য? শুনতে যেমন খারাপ লাগছে, আসলে ভাবতেও আর তার থেকে বেশি কষ্ট লাগছে যে আমাদের মধ্যে এরকম ঘটনা ঘটছে এবং ঘটে আসছে প্রিভিয়াসে। মঞ্জুরুল ইসলাম উনি তো একজন নির্বাচক ছিলেন, আমরা যতটুকু জানি যে নির্বাচকরা মানে ছেলে দলের নির্বাচকও যারা ছিলেন তারা কিন্তু দলের সাথে অতটা সফর করতেন না বা দলের সাথে সবসময় থাকতেন না, কিন্তু ওনাকে দেখা যেত যে সবসময় মাঠের মধ্যে থাকতেন বা সবগুলা সফরেই নারীদের সাথে যেতেন। মানে এর জন্য স্পেসিফিক কোনো কি কারণ কি আপনার জানা আছে? শুধুমাত্র যে সিলেক্টর হিসেবে আমাদের মধ্যে ইন্টারফেয়ার করতেন এটা না, উনি অ্যাজ এ কোচ হিসেবে কোচের ইন্টারফেয়ার করতেন, কোচের সাথে, ট্রেনারের সাথে, ফিজিওর সাথে। ইনফ্যাক্ট প্লেয়াররা কোথায় কি করবে না করবে সেটা নিয়ে ওনার মাথা ব্যথা ছিল সবসময়ের জন্য। আপনি কোনো সমস্যার ফেস হয়েছেন কিনা তার ধারা? আমার ক্যারিয়ারটাই তো উনি শেষ করে দিয়েছে, মানে ওনার কথা কি বলবো। মানে আমি যে রুমানা আহমেদ যে ভাইব নিয়ে উঠছিলাম বা যে আমার প্রিভিয়াসের রেকর্ডগুলো ছিল, উনি তো আমার কোনো কিছুই রাখেনি অবশিষ্ট। যেই একটা অভিযোগ জাহানারা করেছেন তারপরে আসলে বাংলাদেশের নারী ক্রিকেটটা কি বড় ধরনের হুমকিতে পড়লো কিনা? এখানের বেশ কিছু পরিস্থিতি দেখেছি, বেশ কিছু পরিস্থিতি নিজে ফেস করেছি। তো এই পরিস্থিতিতে এইভাবে করে কখনো আমার বাচ্চাকে আমি ক্রিকেটে দিব না, ক্রিকেট কেন কোনো রকম খেলাতেই দিব না। আরও বেশ কয়েকজনের নামে অভিযোগ এসেছে, অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির বিষয়ে বলেছেন, তৌহিদ ভাইয়ের কথা বলেছেন বা ফিজিওর কথা বলেছেন এবং মিডিয়া ম্যানেজার ফায়েজ ভাইয়ের কথাও কিন্তু বলেছেন। আপনি আসলে এটাকে কিভাবে দেখছেন বা আপনার চোখে কি এমন কোনো কিছু পড়েছে কিনা? তৌহিদ ভাই এখন নাই, ওনার ভুল হয়েছে যে ওনার কাছে আমরা যখন গিয়েছিলাম উনি আসলে এই জিনিসগুলো নিজেই হ্যান্ডেল করতে পারতেন স্ট্রংলি, বাট এই জিনিসগুলো উনি করেননি। আপনি আর যাদের কথা বললেন তাদের ইস্যুগুলো আসলেই সিরিয়াস, তার থেকে বড় সিরিয়াস এখন যে টিমের মধ্যে যে সিন্ডিকেটগুলো চলছে এটা আসলে খুবই ক্ষতিকর। আমাদের ক্যাপ্টেন সে কিন্তু স্কোর করতে পারেনি, কিন্তু একটা ম্যাচে মনে হয় আপনার লাস্ট ওয়ার্ল্ড কাপেও সিমিলার। সে জুনিয়রদের মারধর করতো, আপনার কাছে কি এ ধরনের জুনিয়ররা এ ধরনের অভিযোগ করেছিল? অনেকে ওর মিসবিহেভে দেখা যাচ্ছে আমার কাছে এসে কমপ্লেন করতো যে ওর জন্য আমার এরকম মেন্টাল প্রবলেম হচ্ছে বা আমাকে এরকম বেশি করে, ইনফ্যাক্ট অনেকে কান্নাকাটিও করে। নতুন বোর্ডে আব্দুর রাজ্জাক, যিনি কিনা ক্রিকেটের মাঠ থেকে এখানে এসেছে এবং আপনাদের দায়িত্বে, তার কাছে আসলে নতুন কোনো দাবি আপনারা জানাবেন কিনা? কালচারগুলো অবশ্যই পরিবর্তন করা উচিত। তো রাজ্জাক ভাইয়ের সাথে কথা হয়েছে, উনি বললো যে প্রিভিয়াসে যেটা হয়েছে এটা হবে না। ধন্যবাদ রুমানা আপা। কথা বলছিলাম বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক রুমানা আহমেদের সঙ্গে এবং জেনেছি তার ক্রিকেট নিয়ে আক্ষেপের গল্প। বিকেএসপি থেকে তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। নারী দলের সাবেক ম্যানেজার ও নির্বাচক মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে সাবেক অধিনায়ক জাহানারা আলমের আনা যৌন হয়রানির অভিযোগ তদন্তে 3 সদস্যের কমিটির নাম ঘোষণা করেছে বিসিবি। কমিটির আহ্বায়ক সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের অবসরপ্রাপ্ত বিচারপতি তারিকুল হাকিম। কমিটির বাকি 2 সদস্য বিসিবি পরিচালক রুবাবা দৌলা ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও বাংলাদেশ উইমেন্স স্পোর্টস ফেডারেশনের সভানেত্রী ব্যারিস্টার সারওয়াত সিরাজ। আইসিসি সভায় যোগ দিয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম দেশে ফেরার পর দেয়া হলো এই কমিটি। তদন্ত প্রতিবেদন ও সুপারিশ জমা দিতে হবে 15 কর্মদিবসের মধ্যে। সম্প্রতি এক সাক্ষাৎকারে জাহানারা দাবি করেন মঞ্জুরুল তাকে যৌন হয়রানি করেছেন, যদিও জাহানারার সব অভিযোগ ভিত্তিহীন ও মিথ্যা বলে দাবি করেছেন মঞ্জুরুল। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। গুপ্তশক্তিকে ব্যবহার করছে পরাজিতরা, গণতন্ত্রে বাধা সৃষ্টিতে ফ্যাসিবাদ বিরোধী কেউ কেউ। ঐক্যে জোর তারেক রহমানের, কোন দলের স্বার্থ বাস্তবায়ন সরকারের কাজ নয়। জামাতের আলোচনার প্রস্তাবে সাড়া নেই, কোন দলকে রেফারির ভূমিকায় চায় না বিএনপি। রাস্তায় নামলে সংঘর্ষের শঙ্কা খসরুর, ঐক্য না হলে সিদ্ধান্ত নেবে সরকার। এই ছিল প্রবাসী সময়, সঙ্গেই থাকুন সময়ের।